গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম। তো এই ভিডিওটা শুরু করার পূর্বে আমি এই যে বাটনটি ব্লিঙ্ক করছিল সেটা আমি মূলত বন্ধ করে দিয়েছি, দেখতে একটু অড লাগছিল আমার কাছে। তো যাই হোক, এখন একটি জিনিস এখানে লক্ষ্য করুন, এই যে আমাদের সেকশনের বর্ডার দেওয়া আছে চারদিকে। তো এই সেকশনটির এই যে বর্ডারের কর্নারের এজগুলোতে, অর্থাৎ ওপরে এই এজগুলোতে আমি যদি মাউসের কার্সার নিয়ে যাই তাহলে দেখবেন এখানে একটি প্যাডিংয়ের মতো জায়গা আসতেছে, হালকা শেডের মতো, এবং এখানে লেখা আছে 54 পিক্সেল। শুধুমাত্র ওপরেই না, আমি যদি এই সেকশনটার নিচের দিকে যাই, অর্থাৎ এই জায়গাটিতে, অর্থাৎ যেখানে শেষ হয়েছে তার একটু ওপরে, সেখানেও দেখবেন এরকম একটি আবছা রঙের প্যাডিংয়ের মতো জায়গা চলে আসতেছে, এখানে লেখা আছে 54 পিক্সেল। তো এইটা হচ্ছে এই একটা সেকশন থেকে আর একটা সেকশনের স্পেসিং বা মাঝখানের প্যাডিং দেওয়ার একটি সহজ সিস্টেম। যেমন আমরা কোনো ধরনের অপশনে না গিয়ে এখান থেকে আমরা প্যাডিংকে ইনক্রিজ করতে পারি। আমি যদি এই যেখানে লিঙ্কের মতো যে জায়গা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করি এবং লিঙ্কে ক্লিক করে এখন এই আপসা জায়গা যখন এইরকম একটি আপসা বা শেড একটি আসবে, তখন আমরা এটাকে ক্লিক করে ধরে যদি উপরের দিকে দিই বা নিচের দিকে দিই, আপনি দেখবেন আমি মাউসের চাকা ঘুরে নিচে যাচ্ছি এবং এইটাও নিচের দিকে যাচ্ছি, দেখবেন এখানে এরকম স্পেসিংটা বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ অটোমেটিক প্যাডিং চলে আসতেছে। এবং এখানে আমরা লিঙ্ক বাটনে ক্লিক করেছিলাম বিধায় এই সেকশনের নিচে যেমন প্যাডিং এসেছে, আমি যদি ওপরে যাই দেখব ওপরেও প্যাডিং এসেছে। আবার আমি যদি এটাকে আনলিঙ্ক করে দেই, অর্থাৎ এবার কিন্তু ওপরে নিচে একসাথে প্যাডিং আসবে না, আমি এবার এটাকে প্যাডিং বাড়াই কমাই, এখন শুধুমাত্র ওপরেই প্যাডিং বাড়বে, নিচে কিন্তু দেখবেন প্যাডিং বাড়েনি, যা ছিল তাই। এই যে নিচে আমরা প্যাডিং কমিয়ে দিতে পারি। এভাবে আপনি জাস্ট এখানে ক্লিক করে একটা সেকশন থেকে আরেকটা সেকশনের দূরত্ব বা মাঝখানে প্যাডিং আপনি যুক্ত করতে পারেন। যেমন এই যে ওপরের যে সেকশনটা রয়েছে, এই সেকশনও যদি আমি দেই, ঠিক এখানে মাউসের কার্সার নিয়ে যাই, দেখুন এখন কিন্তু আসতেছে না, তাই না? এই যে এখন এসেছে। তো এটা একটু সতর্ক হয়ে দিতে হবে আর কি। তো এবার যদি আমি ক্লিক করে এটাকে বাড়াই, দেখবেন এটা থেকে এটার এইটা ভেতর একটা প্যাডিং চলে আসলো এই সেকশনটার। ঠিক একইভাবে এটা বটমে যদি প্যাডিংটাকে বাড়াই, এভাবে চাপ দিয়ে ধরে, অর্থাৎ মাউসে ক্লিক করে ধরে আমি নিচের দিকে নিয়ে আসবো। আবার যদি চাই ওপরে নিচে সমান প্যাডিং থাকবে, তাহলে এই লিঙ্ক বাটনে প্রেস করে দিব, তাহলে দুইটা একই সাথে বাড়বে কমবে। তো এটা একটা চমৎকার ফিচার, স্পেসিংয়ের জন্য আমরা এভাবে স্পেসিং ইনক্রিজ করতে পারি। এরপর আমি নতুন আরেকটি সেকশন নিচ্ছি, রেগুলার। এর ভেতরে দেখি আমাদের কি মডিউল দেওয়া যায়। আমরা বাটন দেখলাম, এখন হচ্ছে কল টু অ্যাকশন। ওয়েবসাইটে বিভিন্ন কল টু অ্যাকশন বাটন থাকে না, যে অর্ডার করুন এরকম একটা বড় হেডলাইন থাকে, তো এরকম এখানে কল টু অ্যাকশন বাটন ক্রিয়েট করা যায়। দেখুন এই যে দিলাম, এরকম একটি কল টু অ্যাকশন বাটন চলে আসলো। এখান থেকে আমরা টাইটেল, এখানে টাইটেল রয়েছে দেখতে পাচ্ছি, কন্টেন্ট এরিয়াতে টাইটেল, তারপরে বাটন টেক্সট। এখানে কি আমরা কোনো বাটন দেখতে পাচ্ছি না? এখানে কোনো বাটন কিন্তু আমরা দেখা যাচ্ছে না কল টু অ্যাকশনে, কিন্তু এখানে দেখাচ্ছে বাটনের টেক্সট আছে। আচ্ছা, এখানে যদি আমি লিখি অর্ডার হেয়ার, আচ্ছা এখানে কল টু অ্যাকশনের কোনো বাটনই আমরা দেখতে পাচ্ছি না। এটাকে যদি আমরা এটাকে লেফটে যদি দিয়ে দেই, দেখি এটার বাটনটা কোথায়। আচ্ছা, বাটনে একটা লিঙ্ক দেই আমরা, যে বাটনের ইউআরএল দিতে বলছে। এই যে দেখুন, বাটনটা কিন্তু শুরুতে আসে নাই, কিন্তু যখন আমরা বাটনের লিঙ্ক দিলাম যে বাটনে প্রেস করলে কোথায় যাবে, তখনই এই বাটনটা এখানে চলে এসেছে। তো খুবই সিম্পল। এখন আপনি কি করবেন, এখন জাস্ট টেক্সটে গিয়ে এই টাইটেলটাকে এখান থেকে এডিট করে দিবেন, এডিট করুন ইচ্ছা মতো, ওকে। তারপর এখানে বাটনের টেক্সটকে চেঞ্জ করতে পারেন। এখানে ডিসক্রিপশন রয়েছে, যে কন্টেন্ট ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনের ভেতর আপনি যদি কোনো ছবি আনতে চান সেটাও কিন্তু আনতে পারবেন, কারণ দেখুন এটা কিন্তু হচ্ছে একটা টেক্সট এডিটিং বক্স। এখানে আপনি যে ওয়ার্ডপ্রেসে টেক্সট এডিটিং করতেন না, ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট ক্লাসিক এডিটর, অনেকটা ওই রকম একটা এডিটর। এখানে আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন। যেমন আপনি যদি এখানে চান ছবি অ্যাড করতে, ধরুন এই লেখার শুরুতে একটা ছবি অ্যাড করবেন, তাহলে এখানে দিয়ে জাস্ট এই যে অ্যাড মিডিয়া রয়েছে, এখানে অ্যাড মিডিয়াতে ক্লিক করুন। এখান থেকে আপনি কোনো ইমেজকে আপলোড করে দিন। মনে করুন এখান থেকে আমি যে এই ইমেজটাই আপলোড করে দেব, বা ধরেন এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ, আসলে ছোট সাইজের ইমেজ দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা এই ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করে দেই, এটাকে টেনে এটার উপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। নাও সিলেক্ট, এই যে ছবি চলে আসলো। এভাবে আপনি এখানে ছবি আনতে পারেন। এখানে আপনার যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলোকে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো এডিট করতে পারেন। এবং বাটন তো নিচে রয়েছেই, আপনি বাটনকেও মডিফাই করতে পারেন। যেমন এখানে এটার ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেঞ্জ করতে চান, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা দেওয়া আছে, আপনি যদি এখানে গ্রেডিয়েন্ট দিতে চান তাহলে যে এরকম একটি গ্রেডিয়েন্ট নিয়ে আসতে পারেন। তারপরে ব্যাকগ্রাউন্ডে যদি অন্য কোনো ছবি রাখতে চান সেটাও এখান থেকে দিতে পারেন। ইভেন ভিডিও দেওয়া যাবে।
এবং এটাকে যদি আপনি প্যারালাক্স ইফেক্ট দিতে চান, দেখেন সেই প্যারালাক্স ইফেক্টটা রয়েছে। তো আসলে বলতে গেলে একই জিনিস বারবার দেখানো হচ্ছে, তাই না? প্রায় প্রতিটা এলিমেন্টেরই ডিজাইনিং বিষয়গুলো সেম, কারণ সিএসএসের এই বিষয়গুলো আপনি প্রায় ম্যাক্সিমাম এলিমেন্টকেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরকম ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে, প্যারালাক্স ইফেক্ট দেওয়া যাবে, ব্যাকগ্রাউন্ডের ইমেজ সাইজ চেঞ্জ করা যাবে, তারপরে ডিজাইন এখানে যে অপশন রয়েছে সেখান থেকে টেক্সটের ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারবেন, মাঝখানে ডানে বামে টেক্সটের শ্যাডো দেয়া, তারপরে টাইটেল টেক্সটের ডিজাইন চেঞ্জ করা, এটা কি হেডিং 2 হবে এই যে টাইটেলটা রয়েছে, নাকি হেডিং 3, নাকি হেডিং 1, আপনি এখান থেকে এভাবে চেঞ্জ করতে পারেন। ফন্ট চেঞ্জ করা যাবে এখান থেকে। এগুলো সবই কিন্তু আমাদের দেখা আছে, তাই না? তো একই জিনিস বারবার আসলে দেখে আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না। তো এরপরে টাইটেল টেক্সটের ফন্টের সাইজ এখান থেকে বড় ছোট করতে পারবেন, লেটার স্পেসিং বাড়াতে পারবেন আপনার ইচ্ছা মতো। এবং এরপরে বডি টেক্সট রয়েছে, এই যে বডির যে টেক্সটগুলো সেগুলো আপনি এখান থেকে এডিট করতে পারেন। বডি টেক্সটের কালার চেঞ্জ করে দিতে পারেন, এখানে কালার চেঞ্জ করার অপশন রয়েছে। তারপরে টেক্সটের ফন্ট সাইজ চেঞ্জ করা, লাইন হাইট চেঞ্জ করা, লেটার স্পেসিং চেঞ্জ করা। তো আফটার অল প্রায় প্রতিটা মডিউলেই সেম ধরনের ডিজাইন রয়েছে, আমরা এগুলোকে আমাদের ইচ্ছা মতো এডিট করতে পারি। তো আপনারা বাসায় অবশ্যই দেখে নেবেন। তো আমরা এরপরের যে মডিউলটা রয়েছে সেটাতে চলে যাচ্ছি। এখানে নতুন একটি সেকশন ক্রিয়েট করে নিচ্ছি, সেকশনে একটি সিঙ্গেল কলাম সেকশন। এরপরে কল টু অ্যাকশনের পর রয়েছে সার্কেল কাউন্টার। সার্কেল কাউন্টার অনেক সময় অনেক ওয়েবসাইটে আপনারা দেখে থাকবেন যে এরকম একটি সার্কেল আসে, যে আপনি যখন পেজটা লোড হয় ওই যে উপরে বার কাউন্টার আমরা দেখেছি না, অনেকটা একই রকম। বার কাউন্টার হচ্ছে ডানে বামে যাবে, আর সার্কেল কাউন্টার হচ্ছে বৃত্তের মতো ঘুরবে, এই যা ডিফারেন্স। যেমন সার্কেল কাউন্টারের টাইটেল, যেমন আমাদের এসইও, ধরুন আমি এখানে একটি কথা লিখে দিলাম যে আমাদের এসইও কোর্স কতখানি বেটার, এটা দিলাম, ঠিক আছে। ধরুন এখানে আমরা দিয়ে দিলাম 95%, ফাইন। এখন সার্কেল কাউন্টারে 95 পর্যন্ত আসবে। এরপরে দেখেন এলিমেন্টস, পার্সেন্টেজ সাইন, এই পার্সেন্টেজ সাইনটা থাকবে কিনা এটা তুলে দিলে চলে যাবে, দিলে চলে আসবে। ব্যাকগ্রাউন্ডে আপনি যদি কোনো কালার অ্যাড করতে চান এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে পারবেন, চাইলে গ্রেডিয়েন্ট এখান থেকে অ্যাড করতে পারবেন। আপনার ইচ্ছা মতো গ্রেডিয়েন্টগুলোকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিবেন সেটাও দিতে পারেন, একই নিয়ম, কোনো চেঞ্জ নেই, হুবহু সেম নিয়ম। আপনি যত যাই ইউজ করেন না কেন দেখবেন ঘুরে ফিরে সেই একই রুলস এখানে অ্যাপ্লাই হচ্ছে। তো আমি এখান থেকে এগুলো রিমুভ করে দিচ্ছি, সার্কেল কাউন্টার এগুলো ভালো লাগছে না। অনেক সময় ক্লায়েন্টের সাইটে এই ধরনের ব্যাকগ্রাউন্ড দিয়ে খুব সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করে ফেলতে পারেন। এরপরে অ্যাডমিন লেভেল হচ্ছে এটাকে আইডেন্টিফাই করার জন্য আমি এটাকে কোনো একটা নাম দিয়ে আইডেন্টিফাই করে রাখতে পারি আমাদের এই এলিমেন্টটাকে। তো এরপরে ধরেন ডিজাইন সেকশনে সার্কেলের কী ডিজাইন হবে, সার্কেলের ডিজাইনের আন্ডার ব্যাকগ্রাউন্ড কালার আর বার ব্যাকগ্রাউন্ড কালার, আপনি এখান থেকে বারের যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে সেটি এখান থেকে চেঞ্জ করতে পারেন, রেড। তারপরে সার্কেলের কালার চেঞ্জ করতে পারেন, যে সার্কেলের রঙটা কী হবে, দেখুন এখান থেকে সার্কেলের কালার চেঞ্জ করার অপশন রয়েছে। এরপরে সার্কেল কালার অপোসিটিটা বাড়ান তাহলেই বুঝতে পারবেন, এই যে দেখুন সার্কেলের কালার হবে এরকম সবুজ, আর যেই বৃত্তটার উপরে যে লেখাটা যাবে, যে দাগটা যাবে, সেই ব্যাকগ্রাউন্ডটা হবে এরকম লাল। তো এখানে বোঝাই যাচ্ছে। এরপরে টেক্সটের কি হবে, টেক্সটের ওরিয়েন্টেশন লেফট, রাইট, সেন্টার এভাবে চুজ করতে পারেন, শ্যাডো দিতে পারেন। তারপরে টাইটেল টেক্সট, এই যে টাইটেল টেক্সটের ডিজাইন কেমন হবে, ধরেন টাইটেল টেক্সটে আমরা এখানে টাইটেল টেক্সটের সাইজ যদি আরেকটু বড় করি, তারপরে লেটার স্পেসিং যদি একটু বাড়াই, তারপরে লাইন হাইট যদি এখানে একটু বাড়াই, আপনি দেখতে পাবেন এখান থেকে আরামসে আপনি কাজ করতে পারছেন। এরপরে নাম্বার টেক্সট, এই যে মাঝখানে যে নাম্বার টেক্সট আছে এইটাকে আপনি আলাদা স্পেসিফিক ডিজাইন দেন, টেক্সটের কালার চেঞ্জ করেন, এখান থেকে রেড কালার দেন, আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে এডিট করতে পারেন। খুবই সিম্পল, জাস্ট এগুলো নিয়ে দেখবেন একটা একটা করে এখান থেকে বর্ডার দেওয়ার অপশন রয়েছে, একই নিয়মে বর্ডার, আগে এলিমেন্টগুলো যেভাবে বর্ডার দেওয়া যেত হুবহু একইভাবে। এখন আমি চাচ্ছি এখানে একটি সার্কেল কাউন্টার আছে, এখন আমি এর ডান পাশে আরও একটা সার্কেল কাউন্টার চাই, বা আরও 2টা সার্কেল কাউন্টার চাই। কিভাবে সেটা দিতে পারি বলুন তো? আশা করি অনেকেই বুঝে গেছেন। তো যারা বুঝতে পারেননি তাদের জন্য বলে দিচ্ছি যে দেখুন এই পুরোটা কিন্তু আমরা একটা সিঙ্গেল কলামের ভেতর নিয়েছিলাম, তাই না? তো এখন আমাদের কি করতে হবে, এই সিঙ্গেল কলামকে ভেঙে পাশাপাশি 3টা কলামে রূপান্তর করতে হবে এবং তার ভেতরে এই সার্কেলগুলোকে দিতে হবে। তো এই কলামটা কোথায় আছে বলুন তো? কলামটা কি সেকশনের ভেতরে সরাসরি নাকি রোয়ের ভেতরে? হ্যাঁ, কলামটা হচ্ছে রোয়ের ভেতরে, সেকশন তো পুরোটার ধারক। তো আমাদের মেইন কলামটা হবে রোয়ের ভেতরে। তো এই যে আমাদের রোয়ের ভেতরে এই যে দেখুন অপশন রয়েছে চেঞ্জ কলাম স্ট্রাকচার, এখানে ক্লিক করি, এটাকে একটা কলাম থেকে 3টা কলামে রূপান্তর করি। এই যে দেখুন
সার্কেল এটা বামে চলে আসলো, ডান পাশে আরও 2টা কলাম। এবার আমি কি করতে পারি, এই সার্কেলটাকে ডুপ্লিকেট করতে পারি। এখানে ডুপ্লিকেট, আবার ডুপ্লিকেট, 2বার প্রেস করেছি, 2টা ডুপ্লিকেট হয়েছে। এবার এটাকে টেনে এর উপর ছেড়ে দিই, এখানে টেনে ক্লিক করে ধরি, এই বৃত্তের উপরে নিয়ে মানে এই প্লাস সাইনের উপর আমাদের প্লাস সাইন ছেড়ে দিই, হয়ে গেল। আবার ঠিক একইভাবে এটাকে টানি, টেনে এই প্লাস সাইনের উপর আমাদের প্লাস সাইন ছেড়ে দেই, হয়ে গেল। এবার আমি এটাকে এডিট করি আমাদের ইচ্ছা মতো। এখানে 95 ছিল, ধরেন এখানে আমরা 90 দিলাম, দিয়ে ওকে দিলাম, হয়ে গেল। এইভাবে আমরা আমাদের সার্কেলগুলোকে এডিট করতে পারি আমাদের ইচ্ছা মতো। ধরেন যেখানে 95 আছে, এখানে আমরা ধরেন 85 দিলাম, ফাইন। এইভাবে আপনি চাইলে প্রথম একটা ডিজাইন করার পরে সেই ডিজাইনকেও চেঞ্জ করতে পারেন আপনার মনের মতো করে। তো আই হোপ আমরা বুঝতে পেরেছি যে শুধুমাত্র সার্কেলের ক্ষেত্রেই না, যে কোনো কিছু আমরা এইভাবে একটা কলামে করে ফেললে পরবর্তীতে সেটাকে এক্সট্রা বাড়তি কলামে আমরা নিয়ে যেতে পারি। তো এরপরে কি আছে দেখি। আচ্ছা, এখানে দেখেন আমরা যে এটাকে আমরা এইভাবে প্যাডিংকে বাড়াতে পারি, নিচ দিয়ে চাইলে প্যাডিং আমরা ইনক্রিজ করে দিতে পারি, অর্থাৎ একটা থেকে আরেকটার মধ্যবর্তী দূরত্ব ক্রিয়েট করার জন্য। এরপর আমি এখানে যাই, প্লাসে যাই, এখানে রেগুলার সিঙ্গেল কলাম। এরপরে কি আছে, কল টু অ্যাকশনের পরে সার্কেল কাউন্টার, তারপরে কোড। কোড হচ্ছে আপনি এখানে কোনো কোড এখানে লিখতে চাচ্ছেন, ধরেন এখানে আমি একটা কোড লিখব, ধরেন H2 দিস ইজ আওয়ার কোড, দিয়ে ওকে দিলাম। এই যে দেখুন, ধরুন অনেক সময় এরকম প্রয়োজন হয় না যে এটার ভেতরে আপনি কোনো কোড লিখলেন, সেই কোড আপনি এখানে এভাবে দিয়ে দিতে পারবেন। ইভেন এখানে ধরেন যদি কোনো শর্টকট ব্যবহার করার প্রয়োজন পড়ে, যেমন অনেক সময় কন্ট্যাক্ট ফর্ম ব্যবহার করতে গেলে সেই কন্ট্যাক্ট ফর্মের শর্টকট থাকে, সেই শর্টকট আপনি এখানে ইউজ করতে পারেন। তো এখানে আমি আবার যদি এডিটে যাই, এটা এখন আপনি এই যে কোডটা আপনি লিখেছেন, আচ্ছা এটা তো রো সেটিং ওপেন হয়েছে, আমাদের এই মডিউল সেটিংয়ে যেতে হবে। এখানে এই যে কোডটা আপনি লিখেছেন টেক্সটটা, সেটা আপনি এখান থেকে বিভিন্ন ডিজাইন চেঞ্জ করতে পারেন। এই টেক্সটের যে ডিজাইন হবে, টেক্সটের ওরিয়েন্টেশন, লেফট রাইট সেন্টার, সাইজিং আপনি এখান থেকে ইনক্রিজ করতে পারেন, স্পেসিং কন্ট্রোল করতে পারেন, এটা কোনো অ্যানিমেট হবে কিনা, স্লাইড অ্যানিমেট হবে কিনা, বা ফ্লিপ হবে কিনা, এরকম আপনি এটাকে আপনি আপনার ইচ্ছা মতো এটাকে এডিট করতে পারেন। এরপর আমি আবার চলে যাচ্ছি রেগুলারে। এরপরে রয়েছে কমেন্টস, অর্থাৎ আপনি যদি চান আপনার ওয়েবসাইটের কমেন্টসগুলো এখানে দেখাবেন, যে আসলে কয়টা কমেন্টস প্রদর্শিত হচ্ছে, সেটা আপনি এখানে করতে পারেন। তো এটা আসলে পোস্টের ভেতরে তো আর কেউ কমেন্টস দেয় না, তাই না? অনেক সময় এরকম হলো, আপনি একটা কাস্টম পেজ ডিজাইন করলেন, ডিজাইনের শেষে আপনি কমেন্টসগুলো প্রদর্শন করাতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি ডাইনামিক কমেন্টসগুলো দিতে পারেন। যেমন এই পেজে কোনো কমেন্টস নাই, দ্যাটস ওয়াই এটা এরকম দেখাচ্ছে। যদি এই পেজে কোনো কমেন্টস থাকতো, তাহলে এখানে সেই কমেন্টস প্রদর্শিত হতো। আমি যদি এটা এডিটে যাই, এডিটে গিয়ে দেখি কি কি চেঞ্জ করা যায়, যেমন অথর অ্যাভাটার, কমেন্টসের অথর অ্যাভাটার আসে কিনা। তো আমরা এক কাজ করি, এই বিষয়টা আপনাদেরকে লাইভ দেখাই যে আসলে এটা যে ডাইনামিক, এটা যে নিজে নিজে কাজ করে, সেটা চলুন আমরা একবার দেখি। আমরা এটাকে আগে সেভ করি, সেভ করে আমাদের যে ডেমো পেজটা রয়েছে, অর্থাৎ এই পেজটাকে আমরা অন্য একটা জায়গায় রিফ্রেশ করি। কপি করছি, কপি করে আমরা একটা ইনকগনিটো উইন্ডো নিলাম। ইনকগনিটো উইন্ডোতে আমরা এই পেজটাকে লোড করছি এবং এখানে আমরা একটা কমেন্ট করব। কমেন্ট করে দেখব যে সত্যি সত্যি সেই কমেন্টটা এখানে প্রদর্শিত হয় কিনা, অর্থাৎ ডাইনামিক এই জিনিসটা এখানে আসে কিনা। আচ্ছা, এখানে তো কমেন্ট করার কোনো ঘরই আমরা দেখতে পাচ্ছি না, তাই না? কারণ হচ্ছে এখানে তো আমরা তো এটা নিজেদের মতো করে কাস্টম ডিজাইন করতেছি, তো এখানে কমেন্ট করার তো কোনো অপশনই নেই। তো আমরা এই পেজটাকে একটু এডিট করি, এডিট করে দেখি এটাকে কমেন্ট এনাবল করা আছে কিনা। আমরা স্ক্রিন অপশনে যাচ্ছি, এখানে কমেন্ট ডিসকাশন ফিল্ড, আচ্ছা এই যে কমেন্ট ফিল্ড রয়েছে, কমেন্ট ফিল্ড দিলাম। এবার নিচের দিকে চলে যাচ্ছি, এই যে অ্যালো কমেন্টস, এখানে দেখুন কমেন্টস তো অ্যালো করা নেই। অ্যালো করা না থাকলে কিভাবে কমেন্ট আসবে, তাই না? অ্যালো কমেন্টস দিলাম, দিয়ে আমি এটাকে আপডেট দিলাম, দিয়ে এবার পেজটা রিফ্রেশ করি। এই যে দেখুন কমেন্ট করার বক্স চলে এসেছে, তাই না? যে এখানে এবার আমরা এই পেজটাতে এবার আমরা নিচে এখানে কমেন্ট করতে পারবো। তো কমেন্টে লিখি দিস ইজ আওয়ার টেস্ট কমেন্ট। দেখেছেন বাই ডিফল্ট কিন্তু কমেন্ট অ্যালো করা ছিল না, আমরা কিন্তু অ্যালো করে দিয়েছি। নেম দিলাম আব্দুল কাদের অ্যাডমিন @itbari.com https itbari.com, ওকে, সাবমিট কমেন্ট। তো এখানে কমেন্ট করার একটি বক্স চলে আসলো। তো সাবমিট কমেন্ট এখানে দেখাচ্ছে কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন। তো এবার আমাদের কি করতে হবে বলুন তো? এবার আমাদের কমেন্টকে অ্যাপ্রুভ করতে হবে এই যে আমাদের ড্যাশবোর্ড থেকে। এটা খুবই বেসিক জিনিস, আপনারা আগেও দেখেছেন, মানে আপনারা যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে থাকেন তাহলে অলরেডি কমেন্টের সাথে পরিচিত। তো এই যে কমেন্ট আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিলাম। এবার আমরা এই পেজটাকে, আমাদের যে এই পেজটা রয়েছে, এবার আমরা এটাকে রিফ্রেশ করি বা এই পেজে যাই, গিয়ে দেখি কমেন্ট এখানে শো করছে কিনা।
এই যে দেখুন আমাদের এখানে যে কমেন্টটা ছিল সেই কমেন্টটা প্রদর্শিত হচ্ছে এবং এখানে আরেকটি সাবমিট কমেন্ট করার বক্সও চলে এসেছে। তো এইভাবে এখন আমরা এটাকে রিলোড দেই। আমরা কিন্তু এটাকে সেভ করেছিলাম, তাই না? তো ভুলেও কিন্তু মানে সেভ না করে আপনি পেজটা রিলোড দিবেন না। যদিও রিলোড দিলে যদি সেভ না করেও যদি রিলোড দেন অনেক সময় রিস্টোর করার অপশন আসে। তো তারপরেও সবসময় মনে রাখবেন এইটা অবশ্যই একটু পরপর সেভ করে নেবেন, নয়তো আপনার কষ্টের কাজগুলো হারিয়ে গেলে পরবর্তীতে অনেক আফসোস করতে হবে। তো এই যে দেখুন এবার আমাদের এখানে কমেন্ট প্রদর্শিত হচ্ছে। তো এবার আপনি এটাতে ওপেন করুন, সেটিংয়ে যান, সেটিং থেকে আপনি এবার চেঞ্জ করুন কমেন্ট যে প্রদর্শিত হবে সেটার অথরের অ্যাভাটার হবে কিনা। নো দিলে চলে যাবে, ইয়েস দিলে থাকবে। রিপ্লাই বাটন থাকবে কিনা, এই যে কমেন্টের রিপ্লাই করার অপশন আছে সেটা থাকবে কিনা, এখান থেকে এডিট করতে পারেন। কমেন্টস কাউন্ট, এই যে একটা কমেন্ট আছে এটাকে আপনি কাউন্ট করতে পারবেন কিনা, এগুলা। তো দেখেন কত সহজ, তাই না? আপনি যদি বেসিক ইংলিশটা বোঝেন, যেমন এই যে এখানে দিয়েছে শো অথর অ্যাভাটার, এটার মানে কি অথরের অ্যাভাটার শো করবে কিনা। তো অ্যাভাটার কী জিনিস এটা তো আপনি অলরেডি জানেন, আমরা আগে দেখিয়েছি অ্যাভাটার কী জিনিস, অর্থাৎ অথরের যে ছবিটা। তো এইটা শো করবে কিনা, জাস্ট এতটুকু ইংলিশ যদি আপনি বোঝেন এবং সিএসএস সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি আরামসে এগুলো দিয়ে কাজ করতে পারবেন। দেখা গেছে এমন কোনো মডিউল আসলো যেই মডিউল আমাদের টিউটোরিয়ালে দেখানো নেই, কিন্তু আপনি সেটা নিয়েও কাজ করতে পারবেন, কারণ ডিজাইন যে অপশনগুলো সেগুলো তো ম্যাক্সিমাম একই রকম, প্রায় 95% একই রকম। তো এই কন্টেন্টগুলো প্রায় একই রকম এবং সামান্য একটু ইংরেজি জানলেই এগুলো পারা যায়। এখন আমি যদি চাই যে না এখানে কমেন্ট দিয়েছি ভাল লাগতেছে না, আমি এখান থেকে আমি এটা ডিলিট করে দেবো, তাহলে মডিউলটা এখান থেকে রিমুভ করে দেন, তাহলে কমেন্টের অপশন চলে যাবে। খুবই সিম্পল। তো আজকের পর্ব এই পর্যন্তই থাকলো। আগামী পর্বে আমরা ইনশাল্লাহ সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।